সোহাগকে কি ঘর ছাড়া করার জন্য রূপা এমন জঘন্য কাজ করতে পারে? আজকের ভিডিওতে দেখবেন সূর্য যখন নিজের চোখের সামনে সোহাগের ওপর অপমান দেখল তখন তার প্রতিক্রিয়া কি ছিল, আর ম্যারেজ ডের যে মিথ্যে পরিকল্পনা সূর্য করেছে সেটা কি শেষ পর্যন্ত সফল হবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক টুইস্ট অপেক্ষা করছে যা আপনি ভাবতেও পারেননি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে রূপার চোখে আজ অদ্ভুত এক তীব্রতা। সোহাগের রুমের দরজাটা ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকল সে। চারপাশে নীরবতা, শুধু জানালার পাশে পর্দা একটু দুলছে। সোহাগ তখন অন্য ঘরে। সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল রূপা। তার মনে ছিল একটা খারাপ পরিকল্পনা, একটা দুর্ঘটনা ঘটানো যাতে সব দোষ এসে পড়ে সোহাগের ওপর। রুমের ভেতরে সে আলমারির কাছে গিয়ে কিছু একটা নাড়াচাড়া করছিল। ঠিক তখনই দরজার বাইরে কারোর পায়ের শব্দ। রূপা চমকে উঠে দ্রুত বিছানার পাশে লুকিয়ে পড়ল। দরজা খুলে ভেতরে ঢুকল সূর্য। সে একটু চারদিকে তাকালো, যেন কিছু একটা টের পাচ্ছে। তারপর সোহাগকে ডেকে বলল, এই রুমে কাউকে দেখলাম মনে হলো, তুমি কিছু দেখেছ? সোহাগ অবাক হয়ে বলল, না, আমি তো কিছুই দেখিনি। সূর্য কিছুক্ষণ চুপ করে থাকল, তার চোখে সন্দেহ। তারপর বলল, ঠিক আছে, আমি একটু আসছি। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। সূর্য বেরোতেই রূপা ধীরে ধীরে লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলো। তার মুখে হালকা ভয়ের ছাপ, কিন্তু চোখে আবার সেই চতুরতা। চারপাশে একবার দেখে নিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল, যেন কেউ টের না পায়। সূর্য মিনওয়াইল সরাসরি চলে গেল রূপার রুমে। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিল, দিদিভাই। ভেতরে ঢুকে দেখে সার্থক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই ঠিক করছে। সূর্য একটু অবাক হয়ে বলল, দিদিভাই কোথায়? সার্থক একটু থমকে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, রূপা তো যোগিনে গেছে সকালে, এখনও ফিরেনি। সূর্যের চোখ সরু হয়ে এলো। সে শান্ত গলায় বলল, তাহলে সকালে ডাইনিং টেবিলে কে ছিল? আমি তো দেখলাম কেউ নাস্তা করছিল। এই কথায় সার্থক একদম হিমশিম খেয়ে গেল, মুখে কথা আটকে গেল তার। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ তাড়াহুড়ো করে বলল, আমার অফিসে যেতে হবে এখন, দেরি হয়ে যাচ্ছে, না হলে মম রাগ করবে। এই বলে সে দ্রুত বেরিয়ে গেল, যেন কোনো প্রশ্নের মুখোমুখি না হতে হয়। সূর্য চুপ করে দাঁড়িয়ে রইল, তার মনে সন্দেহ আরও ঘনীভূত হল। এখানে কিছু একটা ঠিক নেই। পরের দৃশ্যে সূর্য নিজের রুমে এসে ফোনটা তুলে নিল। সে তার বন্ধুকে কল করল, হ্যালো, তুই কোথায় আছিস? ওপাশ থেকে বন্ধু বলল, কেন, কি হয়েছে? সূর্য একটু নিচু গলায় বলল, বাড়িতে আয়, জরুরি কথা আছে। বন্ধু বলল, কোন বাড়িতে? তোর বাড়িতে, আমি আসতেছি, অপেক্ষা কর। কিছুক্ষণ পর সূর্য পৌঁছে গেল বন্ধুর বাড়িতে। দরজা খুলে বন্ধু অবাক হয়ে বলল, এই সময় কি হয়েছে? সূর্য ভেতরে ঢুকে সোফায় বসে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, দেখ, আমি তো মমের সাথে রাগ করে সোহাগকে বিয়ে করেছি, কিন্তু ওর প্রতি একটা দায়িত্ব তো আছে, তাই না? বন্ধু চুপ করে শুনছিল। সূর্য আবার বলল, আমাদের বাড়ির লোকজন সোহাগকে যেভাবে অপমান করে ও সবসময় চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না, কিন্তু আমি যতটুকু পারি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তার গলায় কষ্ট স্পষ্ট। আমি চাই ওর মনটা একটু ভালো হোক। ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে, এমন কোথাও যেখানে গেলে ওর মনটা হালকা হবে। বন্ধু একটু ভেবে বলল, তাহলে একটা কাজ কর, কোনো পার্কে নিয়ে যা। গ্রাম্য পরিবেশে গাছপালা, খোলা হাওয়া, এসব ওর ভালো লাগবে। সূর্য মাথা নাড়ল, কিন্তু মুখে চিন্তার ছাপ। কিন্তু ওকে বাড়ি থেকে বের করব কিভাবে? ও তো সহজে যেতে চাইবে না। এই সময় বন্ধুর স্ত্রী পাশ থেকে কথা বলল, একটা আইডিয়া আছে দাদাভাই। সূর্য তাকালো, কি? সে হাসতে হাসতে বলল, আমাদের ম্যারেজ ডের কথা বল। আজকে ছোট একটা গেট টুগেদার আছে, তাই যেতে হবে। সূর্য একটু অবাক হয়ে বলল, কিন্তু তোমাদের তো অগস্টে ম্যারেজ ডে, এখন তো সেই সময় না। বন্ধুর স্ত্রী হেসে বলল, আরে সেটা কেউ চেক করবে নাকি, তুমি বললেই হবে। বন্ধুও হেসে উঠল, হ্যাঁ রে, এইটাই পারফেক্ট প্ল্যান। সূর্যের মুখে হালকা হাসি ফুটে উঠল, দারুণ আইডিয়া। এই অজুহাতেই সোহাগকে বের করা যাবে। তার চোখে এবার দৃঢ়তা। আমি ওকে নিয়ে যাব এমন কোথাও যেখানেও সত্যি হাসতে পারবে। দূরে কোথাও হালকা বাতাস বইছিল। সূর্যের মনে হচ্ছিল এই যাত্রাটা শুধু একটা ঘোরাঘুরি না, বরং একটা নতুন শুরু হতে পারে সোহাগের জন্য, আর হয়তো তার নিজের জন্যেও। কিন্তু তার অজান্তেই বাড়ির ভেতরের রূপা আর সার্থকের খেলা এখনও শেষ হয়নি। সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। তখন বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বাড়ির ভেতরে এক অদ্ভুত চাপা উত্তেজনা কাজ করছে। রূপা হঠাৎই সোহাগকে ডেকে বলে, এই সোহাগ, আমার রুমে একবার আয় তো। সোহাগ একটু অবাক হলেও চুপচাপ রূপার পেছন পেছন তার রুমে ঢুকে যায়। ঘরটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু রূপার মুখে তখন স্পষ্ট বিরক্তির ছাপ। সে বিছানার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলে, এই বিছানাটা পরিষ্কার করিসনি কেন? তুই কি এখন থেকে আমার ঘরের কাজও এড়িয়ে যাবি? সোহাগ শান্তভাবে বলে, আমি তো অন্য কাজ করছিলাম দিদি, একটু পরেই করে দিতাম।
রূপা তখন আরও চটে যায়। এই পরে করব শুনতে শুনতে আমি বিরক্ত, এক্ষুনি কর, আর ঠিকমতো কর, চুপচাপ। সোহাগ ঝাড়ু হাতে নিয়ে বিছানার চারপাশ পরিষ্কার করতে শুরু করে। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় সূর্য। সে অবাক হয়ে বলে, কি হয়েছে রে দিদিভাই? তার চোখ পড়ে সোহাগের হাতে থাকা ঝাড়ুর দিকে। মুহূর্তেই তার মুখের অভিব্যক্তি বদলে যায়। সোহাগ, তুমি ওটা রাখো। সারাদিন মায়ের শ্রাদ্ধের কাজ নিয়ে এত পরিশ্রম করেছ, এখন রেস্ট নাও। সোহাগ কিছু বলার আগেই সূর্য তার হাতটা ধরে ফেলে। খুব যত্ন করে সে হাতটা পরীক্ষা করতে থাকে। এই দৃশ্য দেখে ময়ূরাক্ষীর মুখ রাগে লাল হয়ে যায়। তার চোখে স্পষ্ট ঈর্ষা। হঠাৎ করেই সে সামনে রাখা খাবারের প্লেটটা ঠেলে ফেলে দেয়। শব্দ করে প্লেটটা মেঝেতে পড়ে ভেঙে যায়। সবাই চমকে তাকায়। ময়ূরাক্ষী রাগে কেঁপে কেঁপে বলে, বিষ্টুদা, আমি এখানে আর খাবো না, আমার রুমে খাবার দিয়ে আসবে। এই ডাইনিং টেবিলে বসে এসব রং তামাশা আমি দেখতে পারবো না। তার কথায় ঘরের পরিবেশ এক মুহূর্তে ভারী হয়ে যায়। সূর্য ভ্রুকুচকে তার দিকে তাকায়, কিন্তু কিচ্ছু বলে না। সে শুধু সোহাগের হাতটা ধরে শান্তভাবে ওষুধ লাগাতে থাকে। সোহাগ নিচু হয়ে থাকে, কিছুই বলে না, কিন্তু তার চোখে জল জমে ওঠে, কষ্টের, অপমানের, আর এক অদ্ভুত অজানা অনুভূতির। অন্যদিকে রূপা চুপচাপ সবকিছু দেখছে। তার মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক সোহাগকে এই বাড়ি থেকে সরাতেই হবে। বাড়ির ভেতরে শুরু হয়ে গেছে এক নিঃশব্দ লড়াই, ভালোবাসা, হিংসা আর ক্ষমতার টানাপোড়নের। আর সেই লড়াইয়ে কে জিতবে তা এখনও কেউ জানে না। ষড়যন্ত্রের মেঘগুলো আরও ঘন হয়ে ঘনিয়ে আসছে। রূপার মনে নতুন কুটিল বুদ্ধি খেলা করছে। সে ভাবছে সূর্যের এই যত্নকে কিভাবে সোহাগের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। অন্যদিকে সার্থক নিজের দুর্বলতা ঢাকতে আরও বড় কোনো মিথ্যে সাজানোর প্রস্তুতি নিচ্ছে। সূর্যের বিশ্বাস আর সোহাগের ধৈর্য কতদূর টিকে থাকবে সেটাই দেখার। প্রতিটি পদক্ষেপ এখন এক নতুন বিপদের দিকে নিয়ে যাচ্ছে এই পরিবারকে।